OS সেম। ওকে ভাইয়ারা রেডি? ওকে, এখান থেকে শুরু, বন্ধন থেকে শুরু। দেখো তোমাদের জন্য পুরো টেস্ট পেপার তুলে নিয়ে আসছি, যেখানে কলেজ থেকে শুরু করে সকল ধরনের এমসিকিউ আছে। আমি চাই তোমাদের বেসিক আরও বেশি মজবুত হোক, এই কারণে শুধুমাত্র বোর্ড না, সকল কলেজ মিলিয়ে প্লাস ইম্পর্টেন্ট এমসিকিউগুলো নিয়ে আসা হয়েছে, যেগুলো তোমাদের সকল কিছু কভার করে দেবে। সো সবাই রেডি, স্টাডি অ্যান্ড গো। আজান দিলে আমরা একটা ব্রেক দিব 10 মিনিটের, বাট এখন চলতে থাকুক। রেডি? এখনো সময় আছে আমাদের, আজান এখনো দেয়নি। রেডি? বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা হ্রাসের প্রবণতাকে নিচের কোনটি দ্বারা পরিমাপ করা হয়? ক্ষেত্রের আয়তন, ডাইইলেকট্রিক ধ্রুবক, ক্ষেত্রের তাপমাত্রা, উপরের সবগুলো। কোন অপশন কেন হয়েছে সেটা আমরা বুঝবো। এটা অ্যান্সার হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক। এটা অ্যান্সার কি ভাই? ডাই ইলেকট্রিক ধ্রুবক। কেন ভাইয়া? বৈদ্যুতিক ক্ষেত্রে আজান কি দিয়েছে? একটু কমেন্টে জানাও তো, আমি শুনিনি। সান্দ্রতার পৃষ্ঠটান হচ্ছে শর্ট সিলেবাসের, সো এটা দরকার নাই। হ্যাঁ, এগুলো পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টারে পুরোটাই নাই সিলেবাসে না। সৃজনশীলের জন্য কত পেজ নোট হয়েছে কেউ একটু বলো? 12টা সিকিউ হয়েছে। ওকে, সো আমরা শুরু করি। আজকের ক্লাস আর কতক্ষণ হবে? আজকের ক্লাস আরও 1 ঘন্টা হবে। প্লে। দুইটা চার্জ যদি শূন্য মাধ্যমে থাকে, দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হইতে পারে। ধরে নাও এটাও প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, শূন্য মাধ্যমে তাদের মধ্যে ভালো একটা বিকর্ষণ হবে। সো দুইটার দূরত্ব কতটুকু? এই যে মাঝখানে এতটুকু। সো এবার এই দুইটা চার্জকে নিয়ে আমি পানিতে চলে গেলাম। কোথায় চলে গেলাম? পানিতে। সো যখন দুইটা চার্জ কিসে ছিল? যখন দুইটা চার্জ ভাইয়া শূন্য মাধ্যমে ছিল, তখন তাদের মধ্যে বল ছিল সি ইন্টু বা 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। 9-10 পড়ছিলা, জানি ইন্টারে পড়ো নাই, আমরা পড়ানোর পর পড়বা, তারপর মনে করো 9-10 পড়ছিলাম 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ভাইয়া যখন আমি এটা শূন্য মাধ্যমে দুইটা চার্জের মধ্যে বল, যখন আমি ওই চার্জটাকে ধরে পানির মধ্যে নিয়ে গেলাম, দুইটা চার্জকে ধরে কোথায় নিয়ে গেলাম? পানিতে, তখন ফর্মুলা কি জানো? ওয়াটের মধ্যে হচ্ছে 1/4πε0 K Q1 Q2 বাই আর স্কোয়ার। সবই সেম, কেউ একজন নতুন আসছে, সেটা কে? সেটা হচ্ছে এই যে কে। এই কে কে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। যেই মাধ্যমে নিবা সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে এর নাম কি ভাইয়া? মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। সো খেয়াল করে দেখো, এইখানে কিন্তু যা বল ছিল, এইখানে কিন্তু বলের মান কমে গেছে, কারণ কে দ্বারা ভাগ হয়েছে, তাই না? এখানে কিন্তু কে ছিল না, কে দ্বারা ভাগ হওয়ার কারণে বলটা কিন্তু কমে গেছে। তার মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকই একটা জিনিস যা বলের মান, দুইটা চার্জের মধ্যে বলের মান কমিয়ে দেয়। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এটার অ্যান্সার কেন পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো। এই যে এখানে যে বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা হ্রাস পেল, তীব্রতা হ্রাস কেন পায়? যদি বল হ্রাস পায়। বল কেন হ্রাস পাবে? পরাবৈদ্যুতিক বা ডাই ইলেকট্রিক ধ্রুবকের কারণে। ডাই ইলেকট্রিকের বাংলা নাম হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। কোনটির বাষ্পায়ন দ্রুত হয়? ক্লোরোফর্ম। এগুলো মুখস্থ এমসিকিউ। সমযোজী বন্ধনের অপর নাম কি? সমযোজী বন্ধনের অপর নাম কি ভাইয়া? আচ্ছা, সমযোজী বন্ধনের অপর নাম কি? ইলেকট্রন জোড় বন্ধন। আমরা জানি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তার পরবর্তী কোশ্চেনটা একটা মুখস্থ কোশ্চেন। বায়ু কত তাপমাত্রায় তরলে পরিণত হয়? -194 ডিগ্রি সেলসিয়াস। মুখস্থ করতে হবে। লন্ডন বিস্তরণ বল কোনটিকে বলা হয়? এটাও মুখস্থ করবা। এটা হচ্ছে আবিষ্ট ডাইপোল আকর্ষণ। আবিষ্ট ডাইপোল আকর্ষণ, সরি, ডাইপোল ও আবিষ্ট ডাইপোল আকর্ষণ, এটাকে বলা হয় লন্ডন বিস্তরণ বল। ডাইপোল ও আবিষ্ট ডাইপোল আকর্ষণ, এগুলো মুখস্থ। আয়নিক বন্ধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? প্রথম মৌলের নিম্ন আয়নীকরণ শক্তি, দ্বিতীয় মৌলের উচ্চ আয়নীকরণ শক্তি, আর গঠিত যৌগের উচ্চ লেটিস শক্তি। কোনটা অ্যান্সার? তিনটাই কিন্তু। একটার ইলেকট্রন আসক্তি কম থাকে, একটা ইলেকট্রন আসক্তি বেশি থাকে। ওই যে আয়নিক যৌগে কি করে? আয়নিক যৌগে হচ্ছে একজন ইলেকট্রন ত্যাগ করে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করে। সো একজনের ইলেকট্রন আসক্তি কম, একজনের ইলেকট্রন আসক্তি বেশি। সো এই আর যৌগের কীভাবে উচ্চ লেটিস, ক্রিস্টাল লেটিস এনার্জি, তিনটাই কিন্তু আয়নিক যৌগের বৈশিষ্ট্য। সো এটা তিনটাই হবে। এগুলো ব্যাপার না, এগুলো তোমরা মুখস্থ করবা।
কোনো তারকে, এখান থেকে মেন কাহিনী শুরু আর কি, কোনো তারকে কেটে সমান 2 টুকরা করা হলো, এতে তারের অসহ ভার কি হবে? আমি আগেই বলেছিলাম তারের উপাদান সেম থাকলে পীড়ন বলো, তারপর হচ্ছে অসহ ভার বলো, ইয়ংয়ের গুণাঙ্ক বলো, এগুলো চেঞ্জ হয় না। সবাই কেটে 2 টুকরা করছো, তাহলে এটা চেঞ্জ হবে না, এটা সমানই থাকবে। উপাদান একই থাকলে কেটে 2 টুকরা করো, কেটে 10 টুকরা করো, অসহ ভার একই থাকবে। এর পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, কোনো তারের অসহ পীড়ন নির্ভর করে উপাদানের উপর। অলরেডি আমরা বলেছি উপাদানের উপর নির্ভর করে। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, অসহ ভার 40 কেজি, তারের অসহ পীড়ন কত? অসহ পীড়ন পি সমান F/A। এফ কত? এফ হচ্ছে mg, এম হচ্ছে 40, জি হচ্ছে 9.8, আর এ হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। মিটার স্কোয়ার নিলে 1 × 10⁻6 মিটার স্কোয়ার। ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবে এটা অ্যান্সারটা কত। সো এটা অ্যান্সার আশা করি তোমরা সবাই পারবে। এই যে অলরেডি এই যে কোশ্চেনটা, কোনো পদার্থের অসহ পীড়ন হচ্ছে এত, ওই পদার্থের তৈরি একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত হলে সর্বনিম্ন কত ভর ঝুলালে তারটি ছিঁড়ে যাবে? এখানে আমাদের এম এর মান চেয়েছে, তাই না? কত ভর ঝুলালে তারটি ছিঁড়ে যাবে। তাহলে আমরা নিশ্চয়ই জানি এটা কি অসহ পীড়ন দিছে না? অসহ পীড়ন পি সমান লিখতে পারি F/A। এফ এর জায়গায় লিখতে পারবো mg/a। তাহলে এম সমান কি হবে? এম সমান হবে PA/G। তো পি কত এখানে বলো? পি হচ্ছে অসহ পীড়ন, কত? 4.9 × 10⁸। এ কত ভাইয়া? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, মানে 10⁻6। আর জি কত ভাইয়া? 9.8। এটা ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবা এখানে কত ভর দিলে সে ছিঁড়ে যাবে, কারণ ফর্মুলা এটাই, আমরা শিখছি অলরেডি, আমরা পারবো। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, ওকে, পরবর্তী কোশ্চেন আমরা যাই। প্রত্যয়নী বল কি নামে পরিচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা রিটেনেও আসে ক নাম্বার কোশ্চেন। মনে রাখবা প্রত্যয়নী বলের অনেকগুলো নাম আছে। প্রত্যয়নী বলের অনেকগুলো নাম আমি একটু লিখে নিব। প্রত্যয়নী বল, প্রত্যয়নী বল সমা বা স্থিতিস্থাপক বল। প্রত্যয়নী বল মানেই হচ্ছে স্থিতিস্থাপক বল। স্থিতিস্থাপক বল সমান হবে স্প্রিং বল। ওকে, মনে থাকে জানো। প্রত্যয়নী বল কোনটা মনে আছে? প্রত্যয়নী বল হচ্ছে একটা স্প্রিংকে তুমি যখন টানো, এটা তোমার হাত দিয়ে টানতেছো, স্প্রিংয়ের নিজের একটা বল ক্রিয়েট হয়েছে না উপরের দিকে। আবার একটা স্প্রিংকে তুমি যদি ঠেলো, স্প্রিংটা নিচের দিকে একটা বল সৃষ্টি করছে না, ওইটা হচ্ছে প্রত্যয়নী বল। মানে যে নিজেরটা নিজে সৃষ্টি করছে ওইটাই কি ভাই? প্রত্যয়নী বল। নামাজের ব্রেক দেবে একটু পরে, আজান দেখ, এরপরে আজান আমরা নামাজ পড়ে আবার একসাথে সবাই যুক্ত হব। সো এরপরে হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় কার ক্ষেত্রে? এটাও মুখস্থ একটা কোয়েশ্চেন, ইস্পাতের ক্ষেত্রে পড়বা। এই যে এবার একটা মজার কোয়েশ্চেন, প্যান্ট বা মোজার স্থিতিস্থাপক ফিতা নষ্ট হয়ে যাওয়ার কারণ নিচের কোনটি? বলো ভাইয়া। বারবার তুমি পড়তেছো, মোজাটা তুমি বারবার পড়তেছো, মনে রাখবে একটা স্প্রিংকে তুমি বারবার যদি প্রসারণ সংযোজন করতেই থাকো, স্প্রিংটা ঢিলা হয়ে যাবে। সো এটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। মানুষকে ইউজ করলে, মানুষ যদি অনেকক্ষণ ক্লাস নেয়, তার কি ক্লান্তি চলে আসে না? তাহলে এখানে যদি বারবার তুমি একটা স্প্রিংকে সংকোচন প্রসারণ করো, তাহলে সে একটু মোটা হয়ে যাবে বা একটু ঢিলা হয়ে যাবে। তো একইভাবে মোজাও ঢিলা হয়ে যায়, এটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। পদার্থের অণুগুলোর স্থিতিশক্তি সর্বনিম্ন হয় যখন আন্তঃআণবিক স্থিতিশক্তি সর্বনিম্ন হয় যখন আন্তঃআণবিক কি হয়? আকর্ষণ বল বেশি হয়। আন্তঃআণবিক আকর্ষণ বল কি হয় ভাইয়া? বেশি হয়। আন্তঃআণবিক আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে অণুগুলো খুব কাছাকাছি থাকে, কাছাকাছি থাকলে তাদের স্থিতিশক্তি কি হয়ে যায়? সর্বনিম্ন হয়ে যায়। ওকে, এগুলো জ্ঞানমূলক। আমরা একটু রিটার্নের দিকে যাই। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভার এর সঠিক লেখচিত্র কোনটি? আমি আগেই বলেছি ভার মানে বল, তাহলে যত তুমি ভার দিবা প্রসারণ ভার ততই ঘটবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। তার মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে কিন্তু সমানুপাতিক সম্পর্ক আগেই বলেছিলাম। এই যে দেখো সমানুপাতিক সম্পর্ক। সো গ্রাফটা হচ্ছে এটা, এই যেটা এই নাম্বার। এবার এটা উত্তর তোমরা দাও তো, নিচের কোনটি মাত্রাবিহীন? ক খ গ ঘ উত্তর দাও দেখি। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন? এটা পড়ানো হয়েছে, দেখি কে পারো। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন?
সেন্সারটা দাও দেখি কোন রাশিটি মাত্রাবিহীন। এ এ সবাই লিখেছো বিকৃতি, ভেরি গুড। সো নিচের বিকৃতি ওকে পড়িয়েছি অলরেডি। দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতি লেখচিত্র কোনটি? ভাই আমরা বলেছিলাম মনে রাখতে দেখো, তুমি দৈর্ঘ্য বিকৃতি বলতে বোঝায় তুমি দৈর্ঘ্যকে যত বিকৃত করবা পার্শ্ব কিবা তত বিকৃতি ঘটবে। এখন অনেকে যদি ভাবো ভাই দৈর্ঘ্য বাড়াচ্ছি পার্শ্ব চিকন হচ্ছে, ব্যস্তানুপাতিক না। মানে বিকৃতি বলতে বোঝায় চেঞ্জ, তুমি দৈর্ঘ্য চেঞ্জ করছো পার্শ্ব চেঞ্জ হচ্ছে, দুইটাই কী হয় সমানুপাতিক। তুমি দৈর্ঘ্য যত বেশি চেঞ্জ করছো পার্শ্ব তত বেশি চেঞ্জ হচ্ছে। তাহলে দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি কিন্তু সমানুপাতিক। অ্যান্সার ইজ ঘ। সমানুপাতিক মানে মূল বিন্দুগামী সরল রেখা। ব্যাপারটা আমি আবারও বোঝাই, দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতি কি ধ্রুবক না? দৈর্ঘ্য বিকৃতি বাই পার্শ্ব বিকৃতি সমান কি কনস্ট্যান্ট পয়জন অনুপাত। সো এখানে লিখতে পারি দৈর্ঘ্য বিকৃতি ইজ প্রপোর্শনাল টু পার্শ্ব বিকৃতি। তো সমানুপাতিক হলে ওই যে ওই গ্রাফটা। পরবর্তী কোশ্চেন অলরেডি বলেছি, কোনটি পদার্থের সাধারণ ধর্ম? পদার্থের সাধারণ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা, এটা পদার্থের নিজস্ব ধর্ম। বায়ু মাধ্যমে দৃঢ়তার গুণাঙ্ক 0, কারণ দৃঢ়তা বলতে বোঝায় যে কৃন্তন বা মোচড় বা দৃঢ়তার গুণাঙ্ক সেটা 0, বায়ুর কোনো মোচড়ানি নাই। এরপরে হচ্ছে নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? সবচেয়ে বেশি স্থিতিস্থাপক এখানে কে? লোহা, অথবা লোহা হবে অ্যান্সার লোহা। নিচের কোনটি ভেক্টর রাশি? পীড়ন ভেক্টর রাশি অলরেডি আমরা পড়িয়েছি। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা সংনম্যতা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। হলিক্রস কলেজে আছে নিচের কোনটি সর্বাধিক স্থিতিস্থাপক? তো সর্বাধিক স্থিতিস্থাপক অলরেডি আচ্ছা খ নাম্বার লোহা, এটা দুইবার রিপিট হচ্ছে। ওকে, হুকের সূত্র নিচের কোনটি? আমরা পড়েছি পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এটা হচ্ছে আমাদের হুকের সূত্র। পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। হুকের সূত্র হচ্ছে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, ধ্রুবক চলে আসছে। পীড়নের মাত্রা কোনটি? ভাই পীড়নের একক কোনটা? পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে মাত্রাও হবে এইটার মতো, নিউটনের মাত্রা হচ্ছে ml T−2 আর মিটার স্কোয়ার মাত্রা হচ্ছে L স্কোয়ার। তাহলে ml কিউব, সরি কি লিখতেছি, নিউটন। পীড়নের মাত্রা কি? পীড়নের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। সো এটা থেকে মাত্রা বের করতে হবে। নিউটনের মাত্রা কি মনে আছে? নিউটনের মাত্রা হচ্ছে ml T−2 আর m মানে মিটারের মাত্রা হচ্ছে L, এর উপরে -2 আছে। এবার এইটা ক্যালকুলেশন করলে তুমি পীড়নের মাত্রা পেয়ে যাবা। পীড়নের মাত্রা পাবা ml−1 T−2। সো আশা করি তোমরা বুঝতেই পারছো, ml−1 T−2। আজান দিচ্ছে। ওকে, এখন 4:56 বাজে, আজান দিচ্ছে। আমরা আজানের পর নামাজ পড়ে এসে সবাই জয়েন করব। ওকে, সবাই নামাজ পড়ে জয়েন করব, দেরি করা যাবে না। এখন আজান দিচ্ছে, সবাই নামাজ পড়ে এসে জয়েন করবা 5:10। হ্যাঁ, তোমাদের জন্য 10 মিনিট ব্রেক, 5:10 সবাই জয়েন করে ফেলবো। আমরা লাইভ চালু থাকবে। এবার আমরা শিখাচ্ছি। 5:10 সবাই জয়েন করে ফেলো। আমরা অনেকগুলো এমসিকিউ বাকি আছে, কিন্তু সেই এমসিকিউ লাইভ চলাকালীন থাকবে। লাইভ কাটতেছি না আমরা। 5:10।
হ্যাঁ, হ্যালো জনগণ, কি অবস্থা সবার? চলে আসছি লাইভে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও এবং লাইভটি শেয়ার করে দাও নিজ নিজ টাইমলাইনে। আমি একটু মাইক্রোফোনটা ঠিক করে এবং ক্যামেরাটা দেখে তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। ওকে ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, সো আমরা এখনও কিন্তু ম্যাথমেটিক্যাল এমসিকিউগুলো শুরু করিনি। সো এখন আমরা ম্যাথমেটিক্যাল এমসিকিউগুলো শুরু করব। সো চলো শুরু করা যাক, যারা দেখার তারা পরে দেখে নিবে। ওকে, প্লে। হুকের সূত্র পর্যন্ত আমরা পড়েছি, পীড়নের মাত্রা সমীকরণ পড়েছি। পীড়নের মাত্রা সমীকরণ ছিল এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, তাই না? পীড়ন এবং চাপের মাত্রা সমীকরণ কিন্তু দুইটাই সেম। সো এটা আমরা পড়েছি। এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের আছে হচ্ছে হুকের সূত্র, পীড়নের মাত্রা সমীকরণ, কোনো তারকে কেটে সমান দুই ভাগে করেছি আমরা এটা। এরপর পীড়ন বিকৃতির সম্পর্ককারী সমীকরণ হুক কত সালে প্রদান করেন, মানে যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, এই সূত্রটা হুক কত সালে দিয়েছেন? 1678 খ্রিস্টাব্দে। এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোন রাশিটি মাত্রাবিহীন বিকৃতি? অলরেডি আমরা এটা পড়িয়েছি। নিচের কোনটি বিকৃতি বনাম পীড়ন লেখচিত্র ত্রিভুজ ওয়েবের নিচের, আচ্ছা একটা উদ্দীপক দিয়েছে আর কি, নিচের বিকৃতি বনাম পীড়ন লেখচিত্রের ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কি নির্দেশ করে? খেয়াল করে দেখো, এখানে একটা ত্রিভুজ দিয়েছে, পীড়ন বনাম বিকৃতি যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কি নির্দেশ করে? তো তুমি ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে এইটা, এটা মানে কি বিকৃতি। হাফ ইন্টু বিকৃতি ইন্টু উচ্চতা, উচ্চতা কি ভাইয়া? পীড়ন। তাহলে মোট কথা হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি কি মিন করে ভাইয়া বলো তো? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। কমেন্ট সেকশনে জানাও এটা আসলে কি মিন করে। হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি অ্যাকচুয়ালি কি মিন করে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এখানে অ্যান্সার কোনটা বুঝতেই যে পাচ্ছ। হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি মানে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি নির্দেশ করে। সো এটা অ্যান্সার হচ্ছে ঘ। একটি তারের উপাদানের ইয়ং এর গুণফল 2 × 10⁻11, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে হলে প্রযুক্ত পীড়ন কত? ভাইয়া দৈর্ঘ্য বৃদ্ধি হবে 15%। দৈর্ঘ্য বৃদ্ধি বলতে বোঝায় এই যে স্মল এলটা হবে 15% অফ এল, 15% অফ ক্যাপিটাল এল। কথা কি বুঝাইতে পারছি? একটু আগে লাস্ট যেই সিকিউটা করিয়েছি সেখানেও বলা হয়েছে যে দৈর্ঘ্য বৃদ্ধি 5% বলতে বোঝায় 5% অফ ক্যাপিটাল এল। সো এখানে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হবে 15% অফ ক্যাপিটাল এল, মানে 15/100 ইন্টু এল। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি। ইয়ং এর গুণফল দিছে ওয়াই এল, প্রযুক্ত পীড়ন নির্ণয় করতে বলেছে। সো পীড়নের ফর্মুলা কি? পীড়ন হচ্ছে F/A, F/A হবে y ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ওয়াই কত? ওয়াই হচ্ছে 2 × 10⁻11। স্মল এল এর মান হচ্ছে 15/100 এল, আর নিচে হচ্ছে ক্যাপিটাল এল। এল কাটা 15/100, 100 হচ্ছে 10² 10⁹ 30 × 10⁹, মানে 3 × 10⁻10। সো অ্যান্সার ইজ খ। সো আশা করি আমরা এটা পারবো। একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি করে ফেললাম। এর পরবর্তী কোশ্চেন আমাদেরকে বলেছে 2 মিটার দৈর্ঘ্য ও 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারে 20 কেজি ভর ঝুলালে তারটি 1 মিলিমিটার প্রসারিত হয়, পীড়ন কত? সো ভাইয়া সেম, পীড়ন কত? পীড়নের ফর্মুলা এটাই, F/A হবে y ইন্টু ওয়াই, কি এখানে দিয়েছে? ওয়াই দেন, এটা ওয়াই ছাড়া কিভাবে করা যায়? তো পীড়ন কত? পীড়ন F/A সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ওয়াই কত জানি না, স্মল এল কত জানি, ক্যাপিটাল এল জানি। তারটির পীড়ন কত? তারটির পীড়ন কত না ইয়ং এর গুণাঙ্ক কত সেটা চাইছে, একটু দেখে তো। আচ্ছা সরি, তারটির পীড়ন তো F/A, ধর এটা এত কঠিন কত দরকার নেই। আচ্ছা তারটির পীড়ন কত? পীড়ন মানে হচ্ছে F/A। এখানে F কত? ইয়ং এর গুণাঙ্ক নাই, বাট এফ তো আমরা জানি। এখানে এফ হচ্ছে 20 কেজি ঝুলানোর কারণে এফ কত কেজি ঝুলাইছে? 20। তাহলে এফ এর মান হচ্ছে 20 × 9.8। আর এ কত ভাই? এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার। মিটার স্কোয়ার নিলে 1 × 10⁻6। এটাই তো পীড়ন, তাই না? F/A, F/A
ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাবে। পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র কোনটি? ভাইয়া এইটা না, এটাও না, এটাও না, বাট এই যে খেয়াল করে দেখো, এই যে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র এইটা দেখো, প্রথমে সমানুপাতিক ছিল, এরপর এরকম, এরপর আস্তে আস্তে এইভাবে বেঁকে গেছে, ছিঁড়ে যাবে। এটা আমি সেই প্রথমে দেখাইছিলাম যখন আমরা বেসিক পড়ে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র। এরপর আমাদের বলছে পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক নির্ধারণকারী সূত্রের নাম হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্র পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক। আর ইয়ংয়ের সূত্র কি? ইয়ংয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির মধ্যে সম্পর্ক। স্থিতিস্থাপক সীমার মধ্যে সবসময় কোনটি ধ্রুবক থাকে? পীড়ন আর বিকৃতির অনুপাতটা ধ্রুবক থাকে। ওকে, নিচের উদ্দীপকটি পড়ো এবং উত্তর দাও। ওকে, নিচের উদ্দীপক কি বলছে? 100 সেন্টিমিটার দীর্ঘ, তার মানে আমাদের ক্যাপিটাল এল এর মান হচ্ছে 100 সেন্টিমিটার, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছে হচ্ছে এটা। এটি তার ইয়ংয়ের গুণাঙ্ক বলে দিছে, টেনে বৃদ্ধিও বলে দিছে এল। এবার আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলেছে কতটুকু কাজ সম্পন্ন হবে। কাজের ফর্মুলা হচ্ছে ডব্লিউ সমান হাফ ইন্টু এফ ইন্টু এল। সেখানে মানগুলো বসিয়ে দিই। হাফ এফ কত? এফ হচ্ছে কত প্রয়োগ করেছো? কত 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 এফ নাই নাকি? তাহলে এখানে কাজের এই ফর্মুলাটা কাটবে না, এখানে কাজে যেই ফর্মুলাটা কাটবে সেটা হচ্ছে ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 12। ক্যালকুলেশন করে দেখো কত আসে। ওয়াই কত? ওয়াই হচ্ছে এই যে এটা 1.24 ইন্টু 10⁻11। এ কত? এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেন্টিমিটারে দেওয়া আছে, তোমার মিটারে নিতে হবে। সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিতে হলে 10⁻4 দ্বারা গুণ করতে হয়। তাহলে এটা হচ্ছে 10⁻2 তো আছেই, সাথে 10⁻4 দ্বারা গুণ করলে মিটার স্কোয়ার নিয়ে গেলাম। ওয়াই এ স্মল এল কত? 0.2 সেন্টিমিটার, মিটারে নিলে 0.02 হবে। 0.2কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 0.2কে 100 দ্বারা ভাগ করলে হবে 0.002। 0.002 স্কোয়ার এল স্কোয়ার ডিভাইড বাই 2L। 2L কত ভাইয়া? এল কত? এল হচ্ছে দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার মানে 1 মিটার। সো এটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে ডব্লিউ এর মানটা, মানে কত জুল শক্তি কাজ হয়েছে। সো পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, পরবর্তী প্রশ্ন বলেছে কি খেয়াল করো, এখানে বলছে কতটুকু কাজ সম্বোধন হবে। অলরেডি আমরা বুঝেছি। এক্ষেত্রে পীড়ন, এক্ষেত্রে কি বলছে? এক্ষেত্রে কি কি বলছে? বিকৃতি কত? বিকৃতি যে এটা হয় সেটা আমরা বুঝতেই পারছি, কারণ আমাদেরকে বলছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বৃদ্ধি কত? 0.02 সেন্টিমিটার, তাহলে বিকৃতি হবে 0.002। পীড়ন কত? পীড়নটা বের করে দেখবা পীড়ন এটা হয় কিনা। পীড়ন স্পর্শন বিকৃতি, এখানে আসলে 1 2 3ই হবে, উদ্দীপক অনুসারে যাচাই করে দেখতে হবে আমাদের কোনটা সঠিক। পরবর্তী প্রশ্নে কি বলছে? ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা অলরেডি পড়েছি। ইয়ংয়ের গুণাঙ্ক কত? দেখো দৈর্ঘ্য দিয়ে দিছে, বল দিয়ে দিছে, আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে দিচ্ছে। ইয়ংয়ের গুণাঙ্ক নতুন করে পড়ার কিচ্ছু নাই, এটা আমরা পারবো। আয়তন গুণাঙ্কের অন্য নাম কি? এখানে কেউ ভুলেও বলো না যে সংনম্যতা। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশির সংনম্যতা, তাহলে অন্য নাম হচ্ছে অসংনম্যতা। তারপরে হচ্ছে আমাদের এখানে বলছে 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইস্পাতের তারের 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল কত? এখানে একটু সতর্ক থাকবো, বৃদ্ধি মানে কি কিন্তু স্মল এল, 10% অফ ক্যাপিটাল এল। অলরেডি এটা বারবার বুঝাইছি। 5% বৃদ্ধি মানে 5% অফ ক্যাপিটাল এল, 10% বৃদ্ধি মানে 10% অফ ক্যাপিটাল এল। সো এইটা দিয়ে আমরা কিন্তু চাইলে প্রযুক্ত বল হিসাব করতে পারি। প্রযুক্ত বল কিভাবে হিসাব করবো ভাইয়া? প্রযুক্ত বল এখানে হিসাব করব, এখানে কি কি দিয়ে দিছে? ইয়ংয়ের গুণাঙ্ক দিছে, ইয়ংয়ের ওয়াই সমান ফালু বাই আলু ফর্মুলা দিয়ে, ওয়াই সমান ফালু বাই আলু, এখান থেকে আমরা ক্যাপিটাল এফ এর মানটা বের করবো। সো এগুলো কঠিন কিছু না, একদম সহজ। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা এমসিকিউ তুমি পারতেছো। 1 বর্গ সেন্টিমিটার বা প্রস্থচ্ছেদ বিশেষ একটি দ্বারা কত বল প্রয়োগ করার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে, মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা হবে ক্যাপিটাল এল এর সমান কত বল প্রয়োগ করলে, তাই না? ইয়ংয়ের গুণাঙ্ক দিছে সেম, ফালু বাই আলু, ওয়াই সমান ফালু বাই আলু, ফালু বাই আলু। এখানে স্মল এল ক্যাপিটাল এল এর মান সমান, কারণ বলছে দৈর্ঘ্য বৃদ্ধি। ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে, এ এর মান দিয়ে দিছে। এ কত? 1 বর্গ সেন্টিমিটার, যেটাকে মিটার স্কোয়ার নিলে 10 ইনভার্স মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিলে 10⁻4 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এফ সমান এ ওয়াই, এ ওয়াই 10⁻4 ইন্টু ওয়াই, 10⁻4 ইন্টু ওয়াই মানে 2 ইন্টু 10⁻7 হবে, 2 ইন্টু 10⁻7। সো ক নম্বর হচ্ছে অ্যান্সার। আশা করি পারবা এগুলা। এরপরে স্থিতিস্থাপক সীমার মধ্যে আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাতকে বলা হয় দৃঢ়তার গুণাঙ্ক। সো আমরা এটা জানি।
তবে একটি ধাতব গোলককে সাধারণ পরিবেশ থেকে শূন্য মাধ্যমে স্থাপন করা হলে আয়তনের পরিবর্তন ভগ্নাংশে কত হবে? ওই দিন বায়ুর চাপ ছিল 10⁵, আয়তন গুণাঙ্ক হচ্ছে এত। আচ্ছা, শুধু খেয়াল করে দেখো এটা কিভাবে করব। এটা আমরা আয়তন গুণাঙ্ক দিয়ে করতে পারি। বায়ুর চাপ দিয়ে দিছে, মানে পি দিয়ে দিছে, আমাদেরকে বলেছে যে আয়তনের পরিবর্তন ভগ্নাংশে কত, তার মানে আয়তন বিকৃতি চেয়েছে। ভাই আয়তন গুণাঙ্ক দিয়ে দিছে, ভাই আমরা নিশ্চয়ই জানি আয়তন গুণাঙ্ক কে সমান পি ভি, কি পি ভি বাই ভি। আমাদের বের করতে হবে এই যে এটা আয়তন বিকৃতি। ভাইয়া আয়তনের পরিবর্তন ভগ্নাংশে চাইছে না, ভগ্নাংশে চাওয়া মানে আয়তন বিকৃতি বের করা। তাহলে ভি বাই ভি হবে পি বাই কে, পি বাই কে। পি কত ভাইয়া? বায়ুর চাপ 10⁵, আর কে হচ্ছে এইটা। তাহলে এটাকে তুমি জাস্ট মানে 10⁵ কে তুমি জাস্ট এটা দিয়ে ভাগ করে দাও। তাহলে 10⁻11 দ্বারা ভাগ করলে 10⁻6, তাহলে 10⁻6। আচ্ছা 11 দ্বারা ভাগ করলে এখানে কত থাকবে? পিভি বাই ভি ভগ্নাংশে পরিবর্তন আয়তন গুণাঙ্ক এত। তাহলে হচ্ছে ভি বাই ভি এদিকে চলে যাবে, ভি এদিকে চলে যাবে, পি এর নিচে কে চলে আসবে। কে এর মান হচ্ছে 1.25 ইন্টু 10⁻11, 10⁵ কে এটা দ্বারা ভাগ করতে হবে। 10⁵ কে যদি তুমি এটা দ্বারা ভাগ করো তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা গ নাম্বার। কঠিন কিছুই না ভাইয়া, একদম সহজ। সো এগুলো জাস্ট নিজের প্র্যাকটিস করতে আর কিছুই না। একই উপাদানের তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে দ্বিতীয় তারের দৈর্ঘ্য L2 হবে প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে 2L1। একই উপাদান তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক। তার মানে দ্বিতীয় তারের ব্যাসার্ধ হচ্ছে R1/2, মানে প্রথম তারের অর্ধেক। সমান ভার প্রয়োগ করলে, সমান ভার বলতে বোঝাচ্ছে সমান বল প্রয়োগ করলে দ্বিতীয় তার ও প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত? তার মানে বল তুমি সমান প্রয়োগ করেছো, F1 সমান F2, মানে F1 সমান F1 মোট কথা। সো বলছে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত, কার কার? দ্বিতীয় তার ও প্রথম তার, মানে L2/L1 এটা চেয়েছে। সো L2/L1 সমান কত হবে? মানে y সমান ফালু বাই আলু, তাহলে হচ্ছে L সমান হবে FL/AY, এখানে হবে FL/AY। যেটা যেটা মিল সেটা কেটে দাও। কোনটা কোনটা মিল ভাইয়া? আমরা দেখতেই পাচ্ছি তাদের একই উপাদান যেহেতু, তার মানে ইয়ং এর গুণাঙ্ক মিল, কাটাকাটি। তারপর হচ্ছে আমাদের বলছে যে এদের বলের মান সমান, তাহলে বল ও কাটাকাটি। তাহলে পরে থাকবে L/A L/A। খেয়াল করে দেখো L2/A2 L1/A1 এটা পরে থাকবে। আমি তাড়াহুড়া করতেছি, তোমরা পারবা। L2 মান কত? L2 হচ্ছে 2L1, তাহলে L2 হচ্ছে 2L1। আর A2 কত? A2 কত? A2 আমরা জানি না, বাট A2 যাই লিখতে পারি পাই R2², পাই R2²। বাট R2 মানে R1/2, তার মানে পাই R1²/4, তার মানে এখানে হবে পাই R1²/4। খেয়াল করে দেখো R2 মান কত? R1/2 না? তাহলে হচ্ছে এখানে L2 মান হচ্ছে 2L1 আর পাই R2² করলে একেবারে লিখে দিচ্ছি R1²/4। আর নিচে কি আছে ভাইয়া? L1/A1 আছে, তাহলে L1/A1 মানে হচ্ছে পাই R1²। এবার দেখো বাকি সব কাটাকাটি চলে যাচ্ছে, L1 কাটা, পাই R1² কাটা, উপরে শুধুমাত্র পড়ে থাকবে 2/4 মানে 1/2। তাহলে L2 মান কত হবে? L2 মান হচ্ছে 2/4, L2/L1 হবে 1/2। ক্যালকুলেশন করে দেখবা ক নাম্বার পাচ্ছ। জাস্ট কুইক ক্যালকুলেশন করেছি দেখে হয়তো তোমাদের কাছে কঠিন মনে হইতেই পারে, বাট খুব সহজ। ভাইয়া আমরা যেই সিকিউগুলো করেছি না, এইগুলো সেই সিকিউ এর অনুরূপ, চেঞ্জ কিছুই নেই। পরবর্তী প্রশ্ন যদি যাই, সরি L2/L1 মানে 1/2 না, 8 হবে। আমি এই যে এখানে সলিউশন করে আছে, আমি হয়তো কোথাও ভুল করছি। দেখো এটা 2L1 R1/2 এর স্কোয়ার করতে হবে, তাহলে R1²/4, উপরেটা হবে R1²/4 আর নিচে হচ্ছে R1, হ্যাঁ 8ই হবে ভাই, 8 হবে। আমি এখানে স্কোয়ারটা করিনি, জাস্ট R1 লিখে দিচ্ছি, বাট স্কোয়ার করিনি। স্কোয়ার করলে হবে 8, L2/L1 হবে 8। এটা করে দেখবা, এটা করলে মিলে যাবে। তারপরে করছি তো তাই মিলেনি, বাট করলে তোমরা করলে মিলে যাবে, 8 হবে। এমসিকিউ তোলার দরকার নাই, এটা PDF আমি দিয়ে দিব, তোমরা জাস্ট দেখো এটা পারো কিনা, মানে এই সূত্রগুলো পরিচিত কিনা, জাস্ট তুমি সেটা দেখো। পিতলের তারে তাপমাত্রা বাড়ালে ইয়ং এর গুণাঙ্ক কি হয় ভাইয়া? অপরিবর্তিত থাকে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এটা মুখস্থ করে নিবা। পিতলের জন্য ইয়ং এর গুণাঙ্ক অপরিবর্তিত থাকে। সেন্ট জোসেফ স্কুলে আসছে, এত পীড়নের 1 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য
এত বৃদ্ধি পেলো, ইয়ং এর গুণাঙ্ক কত? সো ফালু বাই আলু দিয়ে করবা, এই যে এফএল বাই এল। সো ফালু বাই আলু দিয়ে করবা। এবার এই একটা এমসিকিউ যেটা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসে, বাট আমরা এটা মুখস্থ রাখলেই চলবে। ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্ক কে ইটার মধ্যে সম্পর্ক কোনটি? এই যে এটা 9, 3, 1, এভাবে ক্যালকুলেশন মনে রাখবা। 9, 3, 1, এখানে 9 বাই ইটা, 9 বাই ইয়ং এর গুণাঙ্ক সমান 3 বাই ইটা প্লাস 1 বাই কে। সো এটা একটু মনে রাখতে হবে নিজ নিজ টেকনিকের মাধ্যমে। সো এই হচ্ছে আমাদের ইয়ং এর গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। সো এটা দেখছো বোর্ডে আসেনি, এটা বোর্ডে আসার মতো প্রশ্নও না, বাট এটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসতেই পারে। ইয়ং এর গুণাঙ্ক, ইটা এবং কে এর মধ্যে তিনটার মধ্যে রিলেশন। সো এর পরবর্তী প্রশ্নে আমাদের বলছে একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক, বিদ্যুৎগত পীড়ন কত? সো এগুলো তোমরা অলরেডি করেছো, পীড়নের বহুত ম্যাথ তোমরা করেছো, পীড়ন আমরা বহুত করেছি। এরপর আমাদের কি আছে? ওকে, পীড়ন করেছি, পীড়ন এই যে এখানে কোথায় ছিলাম, সরি বেশি তারা এই যে এখানে ছিলাম, এটা আমরা করেছি। একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক 2 × 10⁻11, ওয়াই দিয়ে দিছে, তারের দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে দিছে, মানে স্মল এল বসে 15% অফ এল। এটা অলরেডি করছি, আমরা অলরেডি করছি এটা। পীড়ন বাই বিকৃতি, পীড়ন কত নির্ণয় করতে বলছে? পীড়ন তাহলে ওয়াই হবে ফালু বাই আলু, সরি পীড়ন হচ্ছে এফ বাই এ, এফ হচ্ছে ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ওয়াই কত বলেই দিছে 2 × 10⁻11, স্মল এল কত 15/100, এখানে এল নিচেও একটা এল আছে, স্মল এল বাই ক্যাপিটাল এল, যেহেতু এল এল কাটা দিলি। অলরেডি এটা করেছি ভাইয়া, তোমরা বলতেই পারো যে ইয়াসিন ভাই তো তাড়াহুড়া কেন করছেন, কারণ অলরেডি এটা করেছো। এরপরে দেখো তারটির ইয়ং এর গুণাঙ্ক বের করেছি, তারটির উপর পীড়ন কত হবে? সো তারটির পীড়ন, তারটির উপর পীড়ন মানে এই তিনটার মধ্যে কোনটা সঠিক? এর চেয়ে বেশি হলে তারটি ছিঁড়ে যাবে। মোট কথা তারটির পীড়ন বের করবা, এফ বাই এ বের করবা, এফ বাই এ বের করছো। এবার এই পীড়ন এখানে কি বলছে, উদ্দীপকে কি বলছে? উদ্দীপকে বলেছে উদ্দীপক তো নাই। ওকে, তারটির ইয়ং এর গুণাঙ্ক বের করছো। এরপরে এখানে তারটির উপর পীড়ন কত, তোমরা অসহ পীড়নটা বের করবো। অসহ পীড়নের ফর্মুলা হচ্ছে এফ বাই এ। উদ্দীপকে যেই তথ্য দেওয়া আছে সেখান থেকে এফ বাই এ বের করে দেখবা নিচের কোনটা সঠিক হয়। সো এটাও তোমরাই করবা, কারণ অলরেডি এই টাইপের ম্যাথ আমরা করিয়েছি। আচ্ছা, এরপরে লাস্ট একটা কোয়েশ্চেন। 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 20 কেজি ভর ঝুলালে 1 মিটার প্রসারিত হয়। তারটি পীড়ন কত? পীড়ন হচ্ছে ওয়াই, পীড়ন এফ বাই এ বের করতে হবে। এফ বাই এ কেমনে বের করব? এফ বাই এ বের করার জন্য ফর্মুলা হচ্ছে ওয়াই ইন্টু, সেম অঙ্ক তো ভাইয়া, সেম। এফ বাই এ বের করার ফর্মুলা কি? ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। সো এখানে ক্যাপিটাল এল দিছে, স্মল এল দিছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিছে। আর এখানে তো এখানে তো ওয়াই ইউজ করার দরকারও নাই, কারণ এফ কত এখানে 20 কেজি, 20 × 9.8 হচ্ছে এফ, আর এ কত 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে 1 × 10⁻6, এটাই তো পীড়ন, এফ বাই এ। পীড়ন শেষ। এই উদ্দীপক থেকে তুমি পীড়ন বের করতে পারবা, তুমি বিকৃতি বের করতে পারবা, তুমি ইয়ং এর গুণাঙ্ক বের করতে পারবা। সো এগুলো করতে হবে। পয়জনের অনুপাত দিয়ে লাস্টে আমাদের আছে 1 মিটার লম্বা ও ব্যাস প্রয়োগ করে, বল প্রয়োগ করে এত সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলে ব্যাস হ্রাস কত? সো আমরা জানি সিগমা সমান, এখানে হচ্ছে ডেল আর বাই আর, এখানে হবে ডেল এল বাই এল। সো আমাদের বের করতে বলছে ডেল আরটা কত। সো ডেল আর বের করার জন্য আমরা ক্যালকুলেশনে যেন ভুল না করি, এই জন্য আমি একটু ভেঙে নিই। ডেল আর এল আর ডেল এল, সে ব্যাপারটা হচ্ছে এরকম। এখান থেকে আমার বের করতে হবে ব্যাস হ্রাস। ব্যাস হ্রাস মানে ব্যাসার্ধ হ্রাস একই কথা। তাহলে ডেল আর হবে ভাইয়া সিগমা আর ডেল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তো সিগমা কত? সিগমার মান হচ্ছে 0.1, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 1 মিলিমিটার ব্যাস। সো তুমি চাইলে ব্যাসই বসাতে পারো, যেহেতু ব্যাসের হ্রাস চাইছে। ব্যাসার্ধও যা ব্যাসই তা, 1 মিলিমিটার যেহেতু মিটারে নিয়ে নাও 10⁻3। ডেল এলটা কত ভাইয়া? ডেল এল হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 0.025 সেন্টিমিটার। মিটারে নিলে আরও ডাবল শূন্যতার ভাগ, তাহলে 0.0025 মিটার। আর নিচে হচ্ছে ভাইয়া ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল হচ্ছে 1 মিটার। সো এটা ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবা এখানে ব্যাসের হ্রাস কত। তুমি যেহেতু এখানে ব্যাস বসাইছো, ব্যাসের হ্রাস পেয়ে যাবা। সহজ ভাইয়া, একদম সহজ। ক্যালকুলেশন জাস্ট করতে হবে, আর কিছুই না। এই যে ব্যাসের হ্রাস বের করে একটি তারের দৈর্ঘ্য, তারের 0.1
দৈর্ঘ্য বিকৃতিতে পার্শ্ব বিকৃতি এত হলে পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি দিলেই বের হয়ে আসবে। 2 মিটার লম্বা 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.25 মিলিমিটার হলে ব্যাসার্ধ কত হ্রাস পাবে? সেম অঙ্ক, সিগমা সমান ডেল আর বাই আর ডেল এল বাই এল। বের করতে হবে ডেল আর, সব কিছু দেওয়া আছে, জাস্ট ডেল আরটা বের করবা। এটা আমার মনে হয় না আর করে দেওয়ার দরকার আছে। একটি তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হলে দৈর্ঘ্য 1 মিটার হতে 1.02 মিটার হয়, তার মানে আমার 0.02 মিটার হচ্ছে এখানে বৃদ্ধি। ব্যাস 5 মিলিমিটার হতে 4.9 মিলিমিটার হয়, তার মানে 0.01 হচ্ছে ব্যাসের হ্রাস। তাহলে পয়জনের অনুপাত কত? সো আমরা বুঝতেই পারতেছি পয়জনের অনুপাত সিগমা হচ্ছে উপরে ব্যাসের হ্রাস, ব্যাসের হ্রাস হচ্ছে 0.01 ডিভাইডেড বাই আদি ব্যাস, ব্যাস কত? 5। একইভাবে নিচে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে 0.02 হচ্ছে বাড়ছে, 0.2 মিটার বাড়ছে, আর দৈর্ঘ্য ছিল 1। সেটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। বলতে পারো ভাই একক সবগুলো ভিন্ন ভিন্ন কেন? কারণ দুইটা একই জিনিসের অনুপাত তো, সো একক ভিন্ন হলে সমস্যা নাই। মিলিমিটার বাই মিলিমিটার কাটাকাটি, মিটার বাই মিটার কাটাকাটি, এখানে একক কোনো ফ্যাক্টর করবে না। সো আশা করি এটা পারবা পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি দিয়ে। সো এই যে এটারই সমাধান এখানে করে দিয়েছে। পয়জনের অনুপাতের সীমা -1 থেকে 0.5। সো এইবার এরই মাধ্যমে শেষ হলো পয়জনের অনুপাতের সীমা। আমাদের পয়জনের অনুপাত এই যে বাকি যে এমসিকিউ এই পর্যন্ত আছে, লাস্টের 10-12টা আমি করাইনি। সেম অঙ্ক, সেম, আমি আর কি করাবো। 30 পয়জনের অনুপাত বের করতে পারবা তোমরা। এখানে পয়জনের অনুপাত বের করতে বলেছে, মানে সব একই জিনিস দিয়েছে, জাস্ট পয়জনের অনুপাত বের করতে হবে। সেইগুলো তোমরা করবা, এমসিকিউ তোমরা সলভ না করলে আসলে কিছুই বুঝবা না, এ হচ্ছে কথা। ওকে, সো ওকে, এটাই লজিক না, ব্যাপারটা হচ্ছে যে এখানে যে এমসিকিউ, এই এমসিকিউগুলো অলরেডি তোমরা সিকিউতে অ্যাপ্লাই করেছো, এই এমসিকিউগুলো অলরেডি তুমি পূর্বেও করেছো। দ্যাটস ওয়াই আমি খুব তাড়াহুড়া টেনে যাচ্ছি। তোমার যেটা করতে হবে, তোমার যেটা করণীয়, আমি যখন পিডিএফটা দিব, এই পিডিএফের সমস্ত এমসিকিউ তুমি পারো কিনা, এই পিডিএফের সমস্ত সিকিউ তুমি পারো কিনা, এইটা জানানো। সো এই আমাদের আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি, এই যে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়, এই অধ্যায় কিন্তু খুব কম অংশই, মানে অর্ধেক অংশ আমাদের সিলেবাসে আছে। এই কারণে এই অধ্যায়ের সিকিউ এমসিকিউ আমাদের 3 ঘন্টায় শেষ হয়েছে। তাছাড়া কিন্তু এটা 3 ঘন্টায় শেষ হওয়ার মতো অধ্যায় ছিল না, যদি আমাদের প্রবাহী থাকতো, পৃষ্ঠটান থাকতো। সো ব্যাপারটা হচ্ছে যে আমি চাই যে তোমরা এই অধ্যায়টি আমি যা পড়িয়েছি, জাস্ট আমি এতটুকু গ্যারান্টি তোমাকে দিতে পারি, আমি যতটুকু পড়িয়েছি এতটুকু যদি তুমি সব বুঝে থাকো, এতটুকু তুমি যদি কমপ্লিট করে ফেলো, তাহলে এই অধ্যায় থেকে তোমার আর কেউ আটকাতে পারবে না। এই অধ্যায়ের সকল সিকিউ এমসিকিউ তোমরা পারবা। সো আগামী ক্লাসে 2:30টার দিকে, ঠিক মানে আগামীকাল, তোমাদের নিয়াজ মোর্শেদ ফয়সাল ভাইয়ের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, তারা আমাদের ঢাবি প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারো, যার ক্লাস এইচএসসির পরপর শুরু হবে ইনশাল্লাহ। এখানে তোমরা বেস্ট একটা সার্ভিস পাবা। সো বেস্ট অফ লাক টু ইউ। আর পুরো অধ্যায়টির সিকিউ এমসিকিউগুলো পড়ে ফেলো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।